আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন কবিতা নিয়ে আজকে আসছি। আজ আমি আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা ঐকতান নিয়ে। কবিতাটি আলোচনার পূর্বে আমার অবশ্যই তোমাদের প্রতি সেই পূর্বের নির্দেশনাই থাকবে যে তোমরা পাঠ্যবইটি অবশ্যই সামনে রাখবে এবং কবিতাটিতে চোখ রাখবে। কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। করোনার এই সংকটকালে আমরা আজ দূরত্বে রয়েছি, তারপরেও আমাদের কিন্তু বাণী শোনার প্রয়োজন। অর্থাৎ আমাদের যারা প্রান্তিক, যারা ব্রাত্য জনতা রয়েছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, যারা প্রতিদিন তাদের জীবিকা নির্বাহ করে জীবন চালায়, তাদের কথাও আমাদের ভাবতে হবে, জানতে হবে, শুনতে হবে এবং তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। আবারও আমি যারা আমাদের এই করোনা যুদ্ধের যারা অগ্রপথিক কিংবা যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সম্মান জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে আহ্বান করি, তোমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে সেটা নিয়ে এই যে যারা প্রান্তিক মানুষ রয়েছে তাদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। আমি প্রথমেই এই যে কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি, এই লাইনটি পড়লাম এ কারণেই যে আমাদের ঐকতান কবিতার মূল যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এই লাইনটির মধ্যে লুকিয়ে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সাহিত্যের যে শাখাতেই বিচরণ করেছেন সেখানে তিনি অসামান্য সফলতা লাভ করেছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে আমার নতুন করে বলার কিছু নেই, তোমরা সেই ছোটবেলা থেকেই কিন্তু পড়ে আসছো রবীন্দ্রনাথ সম্পর্কে। তারপরেও আমাদের কবি পরিচিতির মধ্যে যেটুকু দেয়া আছে সেটুকু তোমাদের অবশ্যই পড়তে হবে এবং জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, কবিতার নাম ঐকতান। ঐকতান, ঐকতান শব্দের অর্থ যেটা আমরা বুঝি যে সবগুলো বাদ্যযন্ত্র যখন একসাথে বেজে উঠবে তখন একটা সুর তৈরি হয়। এই বাদ্যযন্ত্রগুলো যখন একসাথে বেজে ওঠে তখন যে সুরটি তৈরি হয় সেই সুরটিকেই কিন্তু বলা হয় ঐকতান। এখানে এক শব্দে আমরা বলতে পারি সমস্বর, সব বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম রবীন্দ্রনাথের। এ কারণেই কিন্তু তিনি জীবনের অনেক কিছু সম্পর্কেই তার ছিল অজানা। অর্থাৎ এই যে নিম্ন শ্রেণীর জীবন, প্রান্তিক মানুষের জীবন, এই মানুষের জীবনগুলো সম্পর্কে তিনি সেভাবে জানতে পারেননি এবং এই আক্ষেপই তার রয়ে গিয়েছিল। ঐকতান একটি আত্মসমালোচনামূলক কবিতা। জীবনের শেষ প্রান্তে এসে অশীতিপর রবীন্দ্রনাথ তিনি বুঝতে পারলেন যে তিনি যে কাব্য সাধনা করেছেন, তিনি যে সাহিত্য সাধনা করেছেন তার মধ্যে ফাঁক বা অপূর্ণতা রয়ে গেছে। এই ফাঁক বা অপূর্ণতার আক্ষেপটুকুই কিন্তু আমরা ঐকতান কবিতায় পাই।
কবিতার মধ্যে প্রবেশের পূর্বে আমাদের যেটা জানা প্রয়োজন যে রবীন্দ্রনাথের জীবনযাত্রা, অর্থাৎ তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একই সঙ্গে তিনি ছিলেন বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত একজন। এ কারণে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু তার মেলামেশা সেভাবে হয়ে ওঠেনি এবং সাধারণ মানুষের জীবন সম্পর্কে তিনি জানতে পারেন। এই আক্ষেপ থেকেই জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথ এই কবিতাটি রচনা করেছেন। ঐকতান, আমরা ঐকতান পড়ব। শুরুতেই দেখো রবীন্দ্রনাথ বলেছেন, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। অগোচরে মানে জানার বাইরে, অর্থাৎ এই পৃথিবীতে অনেক কিছুই রয়েছে কিন্তু তার অনেক কিছুই আবার কবির অজানা, অর্থাৎ কবির জানার বাইরে রয়ে গিয়েছে। এই আক্ষেপটুকু তিনি শুরুতেই প্রকাশ করেছেন। এরপরেই দেখো, বিশাল বিশ্বের আয়োজন, পৃথিবীর আয়োজন অনেক বিশাল, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক মন। যদিও পৃথিবীর আয়োজন বিশাল, কিন্তু কবি বলছেন তার মন রয়েছে একটি ক্ষুদ্র কোণ, অর্থাৎ পৃথিবীর সবকিছুর মধ্যে তার প্রবেশাধিকার নেই এবং সবকিছু তিনি জানেন না, অনেক কিছুই তার অজানা রয়ে গেছে। সেই ক্ষোভে এই যে আক্ষেপ প্রকাশ করছেন, প্রথমে কিন্তু কবি এই যে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক মন, এই পর্যন্ত তিনি তার আক্ষেপটুকু প্রকাশ করলেন। এই আক্ষেপের পরেই কবি বলছেন, দেখো, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহি, অক্ষয় উৎসাহী, অর্থাৎ তিনি তার জ্ঞানের যে সীমাবদ্ধতা রয়েছে, তিনি যা জানেন না সেই না জানাটুকু তিনি পূরণ করার জন্য নানা গ্রন্থ পড়েন, নানা জায়গায় ভ্রমণ করেন, এভাবে তিনি তার অজানাটুকু জানার চেষ্টা করেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, বিশ্ব সাহিত্যে যেই জায়গায় যা কিছু তিনি পান সেটা তিনি পড়ে জানার চেষ্টা করেন। এটাকেই তিনি বলেছেন যে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, যেখানে তিনি যা বর্ণনা পাচ্ছেন সেটা থেকেই তিনি জানার চেষ্টা করছেন, জ্ঞান আহরণের চেষ্টা করছেন। জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই ভিক্ষা লব্ধ ধনে, জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো, জ্ঞানের দীনতা পূরণ করছেন কিসের দ্বারা? ভিক্ষা লব্ধ ধন। দীনতা মানে অভাব, অর্থাৎ রবীন্দ্রনাথ মনে করেন যে তার যে জ্ঞানের অভাব রয়েছে সেটাকে তিনি ভিক্ষা লব্ধ ধনের দ্বারা পূরণ করেন, অর্থাৎ তিনি অন্যের গ্রন্থ পড়ে, অন্যের অভিজ্ঞতা থেকে জেনে এবং নানা জায়গায় ভ্রমণ করে তিনি তার জ্ঞানের যে অভাব সেটা তিনি পূরণ করার চেষ্টা করেন। এই যে অন্যের কাছ থেকে জানছেন, জেনে জ্ঞানের অভাব তিনি পূরণ করছেন, সেটাকেই তিনি ভিক্ষা লব্ধ ধনের সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ তার যা নেই তা তিনি অন্যের কাছ থেকে জেনে নিচ্ছেন। এই যে জেনে নেয়াটা সেটাকেই তিনি ভিক্ষা লব্ধ ধনের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ অন্যের বই পড়ে কিংবা অন্যের অভিজ্ঞতা জেনে তিনি তার জ্ঞানের দীনতা পূরণ করছেন। আমি পৃথিবীর কবি, রবীন্দ্রনাথ নিজেকে বলছেন তিনি কোথাকার কবি? পৃথিবীর। যেথা তার যত ওঠে ধ্বনি আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, অর্থাৎ কবি নিজেকে যেহেতু পৃথিবীর কবি দাবি করছেন, এই জন্য কবির প্রত্যাশা
যে পৃথিবীর যেখানে যা কিছু হবে তার সাহিত্য সাধনায়, তার সুর সাধনায় সেগুলো উঠে আসবে, এটা কবির প্রত্যাশা। কিন্তু কি হচ্ছে দেখো, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। অর্থাৎ কবি বলছেন স্বর সাধনা, এই যে সুর সাধনা কিংবা কাব্য সাধনা কিংবা সাহিত্য সাধনা, এই যে তার যে সাহিত্য সাধনা, সেই সাহিত্য সাধনায় তিনি মনে করছেন যে এক ধরনের ফাঁক রয়ে গেছে, এক ধরনের অপূর্ণতা রয়ে গেছে। এই অপূর্ণতাটাই হচ্ছে তার দীনতা, এবং তিনি সেটাই আক্ষেপ করে প্রকাশ করছেন যে তিনি যেহেতু পৃথিবীর কবি, তিনি চান পৃথিবীর যেখানে যা কিছু হচ্ছে তার সাধনার মধ্যে যেন সেটার ছোঁয়া থাকে, কিন্তু আসলে সেটা ছিল না। এবং সেটা কবি নিজেই নিজের সমালোচনা এই কবিতায় করেছেন, এবং তিনি বলেছেন যে তার লেখার মধ্যে, তার সাহিত্য সাধনার মধ্যে ফাঁক রয়েছে, রয়েছে অপূর্ণতা। এরপরেই কবি বলছেন দেখো, প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে ঐক্যতান রয়েছে সে নিয়ে কবি সাহিত্যিকরা কিন্তু নানা কিছু রচনা করে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সভাকার লাভ করি আনন্দের ভোগ। অর্থাৎ তিনি সব কবি সাহিত্যিকদের তাদের সঙ্গ রয়েছে, এবং তাদের লেখা পড়ে, তাদের লেখা থেকে পাঠ করে, তাদের লেখা থেকে জ্ঞান আহরণ করে তিনি আনন্দও পান। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। কিন্তু সব জায়গায় কবি প্রবেশ করতে পারছেন না। কেন পারছেন না? কারণ সেক্ষেত্রে বাধা হয়ে আছে তার জীবনযাত্রা। এই জীবনযাত্রা সম্পর্কে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। রবীন্দ্রনাথ যে সময়ের কবি, যে সময়ের অর্থাৎ 19 শতকের শেষে এবং 20 শতকের শুরু, এই যে সময়টা, এই সময়টার মধ্যে কিন্তু কবি যে সময়ে তিনি তার সাহিত্য রচনা করছিলেন, সেই সময়টাতে কিন্তু সাহিত্য মূলত ছিল উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত ঘরে। অর্থাৎ সাহিত্য রচনাও করতো তারা এবং সাহিত্য পাঠও করতো তারা। এই যে রবীন্দ্রনাথ যখন কবিতা লিখছেন তখন সাহিত্য রচনা এবং সাহিত্য পাঠের যে বিষয়টি দেখা যায়, যে এই কারণেই কিন্তু দেখা যায় যে এই লেখার মধ্যে অর্থাৎ সাহিত্যের মধ্যে একটা সীমাবদ্ধতা চলে এসেছে। সাহিত্যের মধ্যে সকল জীবন কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছিল না, এবং কবি যেহেতু সাহিত্যের মধ্যে সকল জীবনকে তুলে আনতে পারছিলেন না, এজন্য তিনি দায়ী করছিলেন তার জীবনযাত্রা। অর্থাৎ তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন এবং একই সঙ্গে বিখ্যাত একজন কবি। এ কারণেই সকল মানুষের, সাধারণ মানুষ যারা, বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর, এই নিম্ন শ্রেণীর মানুষকে এই জায়গায় আমরা যেটা বলতে পারি যে প্রান্তিক, ব্রাত্য কিংবা অপ্রান্তিক, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। এই তোমাদের কবিতার মধ্যেও এবং বিশেষ করে তোমাদের যে টিকাগুলো রয়েছে, টিকার মধ্যে তোমরা এই শব্দগুলো কিন্তু ঘুরে ফিরে খুঁজে পাবে। শব্দগুলো আমি আবার বলছি, প্রান্তিক, ব্রাত্য, অপ্রান্তিক। এখন দেখো রবীন্দ্রনাথ এখানে বলছেন যে তার জীবনযাত্রাই হচ্ছে তার এই সকল জীবনে পৌঁছানোর ক্ষেত্রে তার বেড়া, এবং এ কারণেই তিনি সর্বোচ্চ প্রবেশ করতে পারছেন না। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। তাঁতি, চাষি, জেলে, এই যে নিম্ন শ্রেণীর মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের উপর ভর করেই কিন্তু এই পৃথিবী চলছে। আজ আমরা যে যে জায়গায় আছি, অবস্থান করছি, যদি কৃষক
তাঁতি জেলে তাদের কাজ বন্ধ করে দেয়, আমরা কিন্তু সভ্য থাকবো না বা আমরা সভ্যতার দিকে এগিয়ে যাব না। আমি যখন ক্লাসে তোমাদের পড়াই আমি কিন্তু সবসময় এই কথাটা বলি যে এখন তুমি ক্লাসে বসে পড়াশোনা করছো, এই জায়গায় জ্ঞান আহরণ করছো, কিন্তু এগুলো সবই ব্যর্থ হয়ে যাবে যদি তাঁতি চাষি জেলে তাদের কাজটুকু না করে। এই জন্যই কিন্তু কবি বলেছেন যে এদের ওপর ভর করেই সংসার চলছে। সংসার বলতে এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, সভ্যতা এগিয়ে যাচ্ছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। বাতায়ন মানে হচ্ছে জানালা, নির্বাসন অর্থাৎ সমাজ থেকে দূরে পাঠিয়ে দেয়। এখানে দেখো কবি বলেছেন যে এই যে তাকে সম্মান দিয়ে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এ কারণে যেটা হচ্ছে যে পৃথিবী দেখার জানালাটা, পৃথিবী বলতে জীবন অর্থাৎ জীবন দেখার, জীবন বলতে মানুষ, মানুষ বলতে সকল মানুষের জীবন, এই যে সকল মানুষের জীবন জানা বা দেখার এই জানালাটা তার সংকীর্ণ হয়ে গেছে, পরিধিটা কবির ছোট হয়ে গেছে, কারণ তাকে সম্মান দিয়ে একটা উঁচু জায়গায় বসানো হয়েছে, এবং এটাই তার এই যে অপূর্ণতা বা ফাঁক রয়ে যাওয়ার কারণ কবির সাহিত্য সাধনার মধ্যে কবি মূল অর্থাৎ বেড়া হিসেবে দায়ী করেছেন এই জীবন যাত্রাকে। আচ্ছা, এখানে দেখো জেলে তাঁতি চাষি যদিও খুব প্রাসঙ্গিক হিসাবেই আমরা বলতে পারি। এই করোনার সংকটের সময় দেখো এই যে যারা ময়লা আবর্জনা বহন করে তারা যদি এই কাজটুকু এখন না করত তাহলে কি হতো? আমরা কি এভাবে থাকতে পারতাম? পারতাম। এই জন্য সর্বদাই কিন্তু আমরা যেটা করি যে প্রান্তিক মানুষকে যদি আমরা হেয় করি এটা কখনোই ঠিক হবে না। তাদেরকে মূল্য দিতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদের জীবনকে সম্মান করতে হবে। তারা যদি তাদের কাজটুকু ঠিক মতো না করে তাহলে কিন্তু আমরা সভ্য থাকতে পারবো না। এরপরেই দেখো কবি বলছেন মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মাঝে কবি গেছেন ওপাড়ার প্রাঙ্গণ, ওপাড়া, এই ওপাড়া বলতে এখানে আসলে এই যে প্রান্তিক বা ব্রাত্য জনতা রয়েছে তাদের পাড়ার কথাই বলেছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ, তাদের পাড়ায় কবি গেছেন, কিন্তু ভেতরে প্রবেশ করেন সেই কবির শক্তি কিন্তু ছিল না। ওই কারণ হচ্ছে তার জীবন যাত্রা, কারণ তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন, এবং যে সময়ে এই কবিতা রচনা করা হচ্ছে, লেখা হচ্ছে, তখন কিন্তু হিন্দু সমাজের জাত প্রথা ছিল অত্যন্ত প্রখর। উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষের সঙ্গে মেলামেশা করতে পারত না। এ কারণেই কবি বলেছেন যে ভেতরে প্রবেশ করবেন সেই শক্তি কবির ছিল না, কেননা সমাজকে ভাঙার অর্থাৎ সমাজের যে নিয়ম কানুন সেই ভাঙাটা তার পক্ষে, সেই ভাঙার নিয়ম কানুন ভেঙে সেই ব্রাত্য জনতার সঙ্গে সেই নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করা তার পক্ষে সম্ভব ছিল না। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এখানে দেখো কবি বলছেন যেটা যে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা, অর্থাৎ যদি সকল জীবনকে শিল্প সাহিত্যে অন্তর্ভুক্ত করা না যায় তাহলে কিন্তু শিল্প সাহিত্য ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ এই যে পসরা সাজানো হবে, যে পণ্যদ্রব্য, পসরা শব্দের অর্থ সাধারণত বলা হয় পণ্যদ্রব্য, কিন্তু আসলে এখানে শিল্প সাহিত্যকে একসঙ্গে সাজানোর কথা বলা হয়েছে, যে পসরা সাজানো হবে সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। কখন? যদি আমরা সকল জীবনকে অন্তর্ভুক্ত করতে না পারি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত,
নিম্ন শ্রেণীর জীবন, নিম্ন শ্রেণীর মানুষের কথা যদি আমরা শিল্প সাহিত্যে তুলে আনতে না পারি, তাহলে শিল্প সাহিত্য ব্যর্থ হয়ে যায়। কবি রবীন্দ্রনাথ এখানে খুব সাহসিকতার সঙ্গেই আসলে নিজের এবং সমকালীন বাংলা কবিতার যে সীমাবদ্ধতা, বাংলা কবিতার যে সীমাবদ্ধতা, অর্থাৎ কবিতার সেই সময় যে কবিতা রচনা করা হতো, কবি যখন কবিতা লিখছেন তখন তার মধ্যে সীমাবদ্ধতাগুলো ছিল। নিম্ন শ্রেণীর মানুষের, প্রান্তিক মানুষের জীবন, তাদের সুখ দুঃখের কষ্টের কথা তখন সাহিত্যে সেভাবে উঠে আসতো না। এ কারণেই কবি যে সীমাবদ্ধতার কথাই এই জায়গায় প্রকাশ করেছেন এবং বলেছেন যে গানের পসরা তখন ব্যর্থ হয়ে যাবে এবং সেটা কিভাবে কৃত্রিম হয়ে যাবে, অর্থাৎ প্রাকৃতিক যে ব্যাপারটা সেই জিনিসটা থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, কৃত্রিম হয়ে যাবে। এরপরেই কবি বলছেন, দেখো, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে তার সাহিত্যে যে অপূর্ণতা রয়েছে এই নিন্দা তিনি মেনে নিচ্ছেন। আমার কবিতা আমি জানি, আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। অর্থাৎ কবি বলছেন তার কবিতা নানা দিকে গেছে, নানা বিষয় নিয়ে আলোচিত হয়েছে, কিন্তু সব জায়গায় সেটা পৌঁছাতে পারেনি। নিজের ব্যর্থতার কথা, নিজের অপূর্ণতার কথাই তিনি এই জায়গায় তুলে ধরছেন। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। কৃষক, কিষান, সেই কিষান অর্থাৎ মৃত্তিকার সঙ্গে যে সম্পর্ক যে কৃষকের, সেই কৃষকের সঙ্গে যে সত্যই আত্মীয়তা অর্জন করেছে, অর্থাৎ কৃষকের জীবনের সঙ্গে মিশে তার জীবনের সুখ দুঃখকে যে জানতে পেরেছে, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। অর্থাৎ কবি বলছেন যে এই যে যারা কৃষক, জেলে, তাঁতি, নিম্ন শ্রেণীর মানুষ, যারা যারা জীবন যুদ্ধে লিপ্ত, যাদের জন্যই সভ্যতা এগিয়ে যাচ্ছে, যাদের উপর ভর করে এই পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই কৃষকের সঙ্গে, তাদের জীবনের সঙ্গে যে কবি বা যে সাহিত্যিক মিশে যেতে পারবেন, সেই কবির বাণীর জন্যই তিনি কান পেতে রয়েছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে। অখ্যাত কারা? এই যে জেলে, তাঁতি, চাষি, এই অখ্যাত মানুষকে নিয়ে যারা কবিতা রচনা করবেন, সেই কবির বাণী শোনার জন্যই কিন্তু কবি কান পেতে রয়েছেন এবং সেই কবিকেই আহ্বান করছেন। এই অখ্যাত জনের কবির সঙ্গে আমরা যেটা যুক্ত করতে পারি সেটা হচ্ছে, অখ্যাত জনের কবিকে আমরা অনাগত কবিও বলতে পারি, ভবিষ্যতের কবিও বলতে পারি, যাকে কবি রবীন্দ্রনাথ আহ্বান করছেন যে যে কাজটি তিনি পারেননি, যে ব্যর্থতা তিনি সাহিত্যের মধ্যে তিনি জীবনের শেষ পর্যায়ে এসে অনুভব করছেন, সেই কাজটি যেন আরেকজন কবি করেন। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অর্থাৎ এই যে ব্রাত্য মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা জেলে, তাঁতি, চাষি, তাদের জীবনের যে সুখ দুঃখ, সেই সুখ দুঃখের ছোঁয়া কিন্তু তখনকার সাহিত্যে ছিল না। এই কারণেই কবি বলছেন যে তখনকার সাহিত্য এই কারণেই নিরানন্দ হয়ে পড়েছিল। সেই নিরানন্দ সাহিত্যকে রসে পূর্ণ করে দেওয়ার আহ্বান করেছেন। রস বলতে সাহিত্য রস এবং শিল্প রসের কথা বলা হয়েছে। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বাড়ি। এই তুমি হচ্ছে ভবিষ্যতের কবি, অনাগত কবি অথবা অখ্যাত জনের কবি। আমরা ভবিষ্যতের কবিও লিখতে পারি, অনাগত কবিও লিখতে পারি, অথবা অখ্যাত জনের কবিও লিখতে পারি। তাই তুমি দাও তো উদ্বাড়ি, অর্থাৎ প্রকাশ করে দেয়া।
বাড়ি মানে ঊর্ধ্বে প্রকাশ করে দেয়। তাদের মনে যে যা কিছু রয়েছে সেই অনাগত কবিকে কবি আহ্বান করছেন যে তুমি তাদের মনের কথা উদ্ধার করে সেটা তুমি প্রকাশ করে দাও। কোথায় প্রকাশ করবে? দেখো কবি বলছেন, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। অর্থাৎ এই যে সাহিত্যের মধ্যে ঐকতান তৈরি করার জন্য কবি বলছেন যে যারা এই যে প্রান্তিক মানুষ রয়েছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, তারা যেন সেই জায়গায় সম্মান পায়, প্রকৃত সম্মান পেয়ে যেন তাদের জীবন কথা, জীবনের সুখ দুঃখের কথা সাহিত্যে উঠে আসে। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, অর্থাৎ এই অখ্যাত জন অর্থাৎ এই নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু মুখ, তাদের সুখ দুঃখের কথা তারা প্রকাশ করতে পারতো না, এবং তাদের শির ছিল পৃথিবীর সামনে নত, অর্থাৎ তাদের সম্মান দেয়া হতো না। সেই যে সম্মান না দেয়া কিংবা তাদের দুঃখ প্রকাশ না করা, সেটাকেই বিশ্বের সম্মুখে কবি সাহিত্যের মধ্য দিয়ে উন্মুক্ত করতে বলেছেন, এবং সেই দায়িত্ব তিনি দিয়েছেন এই অনাগত কবিকে, ভবিষ্যতের কবিকে। যে কাজটি তিনি করে যেতে পারেননি, যে ব্যর্থতা তার সাহিত্যে রয়েছে বলে তিনি মনে করেন, সেই ব্যর্থতা পূরণ করার জন্য তিনি এই ভবিষ্যতের কবিকে, অনাগত কবিকে আহ্বান করেছেন। ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। এই কবিকে আবার কবি বলছেন গুণী, কাছে থেকে দূরে যারা, অর্থাৎ এই মানুষগুলো আমাদের কাছে, আমাদের পাশে রয়েছে, কিন্তু তারা আমাদের অনেক দূরে। কেননা রবীন্দ্রনাথ, আমি আবারও বলবো, রবীন্দ্রনাথ যে সময়ে সাহিত্য চর্চা করতেন তখন এই উচ্চ শ্রেণীর সঙ্গে নিম্ন শ্রেণীর ব্যবধান ছিল অনেক বেশি, এবং সাহিত্যে কিন্তু তাদের স্থান ছিল না। সেই সমালোচনায় তিনি যেমন করেছেন, এবং সেই সঙ্গে তিনি এখানে আহ্বানও করেছেন যে এমন এক কবি সাহিত্যিক, সামনের দিনে এমন কবি সাহিত্যিকরা আসবে যারা সাহিত্যের এই অপূর্ণতাকে পূর্ণ করে সাহিত্যে ঐকতান সৃষ্টি করবে, অর্থাৎ সাহিত্যের মধ্যে জীবনের সকল সুর বেজে উঠবে। তাহলেই সাহিত্য সার্থক হবে, সাহিত্য ব্যর্থ হবে না, সাহিত্য কৃত্রিম হবে না। এবং সেই কবিকেই তিনি বলেছেন, ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনে। ঐকতান সৃষ্টি করতে হবে। রবীন্দ্রনাথ যেমন সাহিত্যে বলেছেন, ঠিক তেমনি ভাবে আসলে আমাদের জীবনেও প্রয়োজন ঐকতান সৃষ্টি করা, আমাদের সমাজেও প্রয়োজন। বিশেষ করে আমরা এখন যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এই সংকটে আমরা যদি ঐকতান সৃষ্টি করতে পারি, তাহলে আমরা কিন্তু এই সংকটকে মোকাবেলা করতে পারব, এবং খুব দৃঢ়ভাবেই সেটা পারবো, সেটা আমাদের দ্বারা সম্ভব হবে। তোমাদের মধ্যেই এই চেতনা জেগে উঠুক। আরেকটু আমি এই জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে এখানে তোমার পরবর্তীতে আমরা যেমন কাজী নজরুল ইসলাম এবং মানিক বন্দ্যোপাধ্যায়, আরো অনেক ধরনের সাহিত্যিক পেয়েছি যাদের সাহিত্যে কিন্তু আমরা এই নিম্ন শ্রেণীর মানুষের জীবনকে তুলে আসতে দেখি, তুলে ধরতে দেখি সেই সাহিত্যিকদের, এবং সেই সমালোচনার মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে সাহিত্যে আরেক ধরনের ধারার সৃষ্টি হয়। তোমরা এই ঐকতানের চেতনা বোধ নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে সমাজে ঐকতান সৃষ্টি করবে, এই প্রত্যাশায় আজকে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ।